গত 7ই জুনে বক্তৃতা করার পরে আজ আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি। আজ 16ই ডিসেম্বর। এই দিন পাকিস্তানের বর্বর বাহিনী এই মাঠে, এই জায়গায় মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। আজ আমরা বিজয় দিবস পালন করছি। আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজ আমাদের পতাকা চলে, দুনিয়ায় পতাকা ওড়ে। 97টা রাষ্ট্র আজ আমাদের স্বীকৃতি দিয়েছে। কিন্তু আজ আমাকে স্মরণ করতে হয় আমার দুঃখী ভাই বোনের কথা, যারা আত্মাহুতি দিয়েছিল, যারা জীবন দিয়েছিল, যারা শহীদ হয়েছিল। আজ কত মা কাঁদে তার ছেলের জন্য, কত বাপ অশ্র বিসর্জন করে তার ছেলের জন্য, কত বোন আমার বিধবা হয়েছে, কত মানুষ আমার গৃহহারা সর্বহারা হয়েছে। সোনার বাংলাকে ছারখার করে দিয়ে গিয়েছিল বর্বর পাকিস্তানের সৈন্যরা। শুধু যদি যুদ্ধে আমার মুক্তিবাহিনীর সঙ্গে সংগ্রাম করে যারা শহীদ হয়েছে তাদের নিশ্চয়ই আমরা স্মরণ করব। সাথে সাথে স্মরণ করব আমার দেশের বুদ্ধিজীবী ভাইদের, যাদের কারফিউ অর্ডার করে পাকিস্তানের সামরিক বাহিনীরা এদেশের সহযোগী আলবদর রাজাকারদের সহযোগিতায় ঘরের থেকে টেনে টেনে নিয়ে এক এক করে নির্মমভাবে হত্যা করেছিল। তারা হত্যা করেছিল, ভেবেছিল যে বুদ্ধিজীবীদের হত্যা করে এদেশের মানুষকে শেষ করে দেওয়া হবে। সেই জন্য তারা আমার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। হত্যা করেছিল কলকারখানার শ্রমিকদের, হত্যা করেছিল স্কুল কলেজের ছাত্রদের, হত্যা করেছিল গ্রামের কৃষকদের, হত্যা করেছিল আমার দেশের সাধারণ মানুষকে। পেটের দায়ে, জানের ভয়ে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। যদি আমি আমার যারা শহীদ হয়েছেন বাংলার মাটিতে তাদের কথা স্মরণ করার সাথে সাথে যদি আমি ভারতবর্ষের যারা 12,000 সৈন্য আমার বাংলার মাটিতে শহীদ হয়েছিল আমার স্বাধীনতার জন্য, তাদের কথা যদি স্মরণ না করি তাহলে অন্যায় করা হবে। তারা ভারতবর্ষের নাগরিক ছিলেন, তারা দাঁড়িয়েছিলেন আমার মুক্তি ফৌজের পাশে, তারা দাঁড়িয়েছিলেন বাংলার মানুষের সাথে, তারা সংগ্রাম শুরু করেছিলেন আমার বাংলার মানুষের কাছে। তাই তারা এই বাংলার বাড়িতে বাংলাকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল। আমি তো এই কৃতজ্ঞ ভরে স্বীকার করি, স্মরণ করি সেই সমস্ত হিন্দুস্তান ভারতবর্ষের শহীদরা যারা আমার বাংলার মাটিতে শহীদ হয়েছিল। আমি স্মরণ করি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ও ভারতের সরকারকে, যারা আমার 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিল, যারা আমার 1 কোটি লোককে খাইয়েছিল, যারা আমার মুক্ত বাহিনীর ছেলেদের অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, তাদের আরেকবার জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করতে চাই। ভাইয়েরা, বোনেরা, স্বাধীনতার সংগ্রাম একদিন শুরু হয় নাই। স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে অনেক আগে। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক অত্যাচার অবিচার, অনেক রক্ত, অনেক আন্দোলন, অনেক কারাভোগ, তারপরে স্বাধীনতার চরম পর্যায়ে আসে। সেই ইতিহাস বলতে চাই না। 1948 সালের ভাষার আন্দোলন, বলতে চাই না 1952 সালের আন্দোলন, বলতে চাই না
54 সালের 92 কথারা বলতে চাই না 1958 সালের সামরিক আইয়ুব খানের সামরিক আইন জারি, বলতে চাই না 62 সালের ছাত্রের রক্ত, বলতে চাই না 7 জুনের আমার মনুমিয়া হতে সকলের রক্ত, বলতে চাই না 69 সালের আন্দোলন, বলতে চাই না কিছুই, শুধু স্মরণ করতে চাই তাদের কথা কৃতজ্ঞ ভরে। ভাইয়েরা বোনেরা, 25 বছর বাংলাদেশকে শোষণ করেছে পশ্চিম পাকিস্তানের শোষকরা। আমার অর্থ, আমার সম্পদ, আমার সংস্কৃতি, আমার ভাষা, আমার সর্বস্ব লুট করার ষড়যন্ত্র করেছিল। সেই দিন মাথা তুলে দাঁড়িয়েছিলাম। কত রজনী, কত বছর, কত দিন কারাগারের অন্তরালে বসে চিন্তা করেছি আমার বাংলাদেশ স্বাধীন হবে, আমার বাংলার মানুষ সম্পদ ভোগ করবে, আমার বাংলার লোক তাদের সাহিত্য সাংস্কৃতিক গড়ে তুলবে, আমার বাংলা দুনিয়ায় স্থান পাবে। একথা অনেকেই জানে না। যেদিন সেই ইতিহাস লেখা হবে, যেদিন সেই ইতিহাস বলবো, কতদিন, কত রাত্রে, কত বছর এইভাবে গোপনে গোপনে আমাদের আন্দোলন গড়ে তুলতে হয়েছে, সেই ইতিহাস জানা দরকার। ইতিহাস মিথ্যা হয় না, কেউ চেষ্টা করবেন না ইতিহাসকে মিথ্যা করতে। তারপরে ইতিহাস আপনারা জানেন, যখন নন কমারেশনের আন্দোলন শুরু করলাম, বাংলাদেশের মানুষ শুরু খেয়ে দাঁড়িয়েছিল। আমি এই ময়দান থেকে বলেছিলাম, আমি যদি না থাকি, আমি যদি তোমাদের হুকুম দেবার না পারি, আমি বলে যাবার চাই, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমি মাথা নত করি নাই, আমার দল মাথা নত করে নাই। সংগ্রাম করেছি দেশের মাকে মাতৃভূমিকে বাঁচাবার জন্য। ভাইয়েরা আমার, 25 মার্চ এই এখন ষড়যন্ত্র করে সৈন্যবাহিনী এখানে আনলো। যখন নন কমারেশন মুভমেন্ট শুরু হলো, এই এখনও খেলছিলেন, আমরা প্রস্তুত হচ্ছিলাম। এই এখনও সৈন্য আনছিলেন, আমরা জেলায় জেলায় মহকুমায় দুর্গ গড়ছিলাম। এবার যে আমার মনে আছে আপনাদের, আমি বলেছিলাম এই এখন 54 সাল নয়, এই এখন 58 সাল নয়, এই এখন 67 সাল নয়, এই এখন 71 সাল। বুঝে সুঝে চলো। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষও চলো আঘাত করবে। আপনাদের মনে আছে এই বক্তৃতা আমি করেছিলাম। ভাইয়েরা আমার, বোনেরা, 25 রাত্রে আমার বাড়িতে আক্রমণ করে, বিশ্ববিদ্যালয় আক্রমণ করে, রাজার বাগ আক্রমণ করে, পিলখানা আক্রমণ করে, আমার সৈন্যদের গুলি করে মারে, আমার পুলিশদের গুলি করে মারে, আমার অঞ্চলকে গুলি করে মারে, আমার বিরিয়ারকে গুলি করে মারে, আমার ছাত্রকে গুলি করে মারে, আমার বাড়িতে মেশিন গান চালায়, আওয়ামী লীগদের বাড়িতে আক্রমণ চালায়, আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে আক্রমণ চালায়। আমি বলেছিলাম আমার নেতৃত্বের ডাকে, আমার সামনে সব উপস্থিত আছে, সামান্য বলা দরকার। তার অনেকে যা ইচ্ছা আসে অমনি লিখে ফেলান। স্বাধীনতার সংগ্রাম, দুধের বাচ্চা চিৎকার করলেই স্বাধীনতা পাওয়া যায় না। স্বাধীনতার জন্য প্রস্তুত হতে হয়। আর একই সময়, একই মুহূর্তে 19টা জেলার প্রত্যেকটা মহকুমায় প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে নাই। প্রস্তুতি না থাকলে আমি আমার সহকর্মীদের হুকুম দিয়েছিলাম, যাও, যার যার এরিয়া যাও, দরকার হয় সরকার গঠন করো, সংগ্রাম চালিয়ে যেও। এইবারে সংগ্রাম চরম সংগ্রাম। বাংলাদেশের মানুষ বাঁচবে কি বাঁচবে না এইবারের উপর স্থির হবে। আমি সংগ্রাম করব রক্ত দিয়ে, তোমরা সংগ্রাম করবা অস্ত্র দিয়ে। আমার সহকর্মীরা আক্রমণ করে 10 এপ্রিল তারিখে, যখন বাংলার চারিদিকে এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক জেলায় একমাত্র ঢাকা শহর যা ছাড়া আমাদের হাতে ছিল। 10 এপ্রিল তারিখে সৈয়দ নজরুল ইসলাম সভাপতি হয়ে, তাজউদ্দিন প্রধানমন্ত্রী হয়ে, সঙ্গে কামরুজ্জামান, খন্দকার মোস্তাক মনসুর আলী মন্ত্রী হয়ে তারা সরকার গঠন করে মুজিবনগরে।
সরকার পরিচালনা করে, তারা সেখানে আমাদের যারা আমরা তথ্যভঙ্গ হয়ে গিয়েছিল পাকিস্তানের বর্বরদের আক্রমণে, তাদের সংঘবদ্ধ করে, তাদের ট্রেনিং এর বন্দোবস্ত করে, তাদের জন্য অস্ত্রের বন্দোবস্ত করে, তাদের খাবার বন্দোবস্ত করে, তাদের জন্য অস্ত্র বন্দোবস্ত করে ট্রেনিং দিয়ে বাবার বাংলার মাটিতে ফেরত দেয়। দুনিয়ায় দুনিয়ায় লোক পাঠায়, জাতিসংঘতে লোক পাঠায়। আমার গ্রেফতার পরেও আওয়ামী লীগের লিডাররা সংগ্রাম চালিয়ে যায়। দুধের বাচ্চা দুই একজনে বাজে কথা বলে থাকে, নাকে টিপ দিলে দুধ বেরোয়। ওরা যেদিন পলিটিক্স করেছে তার অনেক বছর বেশি আমি কারাগারে কাটিয়েছি। ওরা যাদের জন্ম হয়েছে তার অনেক বছর আগের থেকে আমি রাজনীতি জেল খাটতে শুরু করেছি। মাঝে মাঝে আমার দুঃখ হয়, তাই তারা সংগ্রাম করে। মিত্র বাহিনী আমাদের ভারতের সৈন্যরা আমাদের সঙ্গে যোগদান করে, সংগ্রাম শুরু হয়, জাতিসংঘে খেলা শুরু করে। যখন পাকিস্তানের সৈন্যরা আত্মসমর্পণ করতে যায় তখন সিজফায়ারের প্রস্তাব আনে, তাহলে কিছু অংশ পাকিস্তানের হাতে থাকে, কিন্তু বন্ধু রাষ্ট্র রাশিয়ার পেটোতে তা সম্ভব হয় নাই। আমার বলে যে তোমরা বিচার করো না, যুদ্ধবন্দীদের বিচার করো না। যুদ্ধবন্দী এক জিনিস আর যুদ্ধ অপরাধী অন্য জিনিস। আজ আমার স্মরণ করতে হয়, 30 লক্ষ লোককে হত্যা করেছে, 1 কোটি লোক দেশ ত্যাগ করেছে, 2 কোটি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাস্তাঘাট সরকার করে ভেঙে দিয়েছে, নৌকা জাহাজ ডুবিয়ে দিয়েছে, বৈদেশিক মুদ্রা চুরি করে নিয়ে গেছে, কারেন্সি নোট জ্বালিয়ে দিয়েছে, গুদামে খাবার নাই, আর কারফু দিয়ে আমার বুদ্ধিজীবীদের ঘরের থেকে দিয়ে হত্যা করেছে। তাদের বলে বিচার হবে না। আপোষ করতে শেখ মুজিবুর রহমান জানে না, বাংলার বিজে বিচার হবে। বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীর বিচার হবে। আমার মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করবে। কারো কাছে মাথা নত করতে আমি জানি না। যে যাতে 30 লক্ষ লোক জীবন দেবার পরে, যে যাতে 2 লক্ষ মা বুড়ি ইজ্জত দেবার পরে, যে জাত মানুষের সামনে বুক ফুয়ে গুলি খেয়ে মরতে পারে, সেই জাতকে আর দাবাবার শক্তি কারণ নাই। এই পতাকা থাকবে, এই স্বাধীন দেশ থাকবে, বাংলাদেশ আসছে, বাংলাদেশ থাকবে। ভুট্টো সাহেব বলেন, আমি বাংলাদেশকে রিকগনাইজ করব কি করব না? ভুট্টো সাহেব, আমি পাকিস্তানকে রিকগনাইজ করব কি করব না সেইটাই ভাববার কথা। তুমি আমার 4 লক্ষ বাঙালিকে বন্দী করে রেখেছ, তারা কোনো অন্যায় করে নাই, দুনিয়া অন্ধ হয়ে গেছে। যারা নন বেঙ্গলি বাংলাদেশে আছে 1.5 লক্ষ, তারা বলেছে বাংলাদেশে থাকবে, তারা বাংলার নাগরিক, তাদের সমান অধিকার দেব। 2.5 লক্ষের উপরে বলেছে তারা পাকিস্তানে যাবে। আমি জাতিসংঘকে অনুরোধ করছি, আমি ইন্টারন্যাশনাল রেড ক্রসে অনুরোধ করছি, এই 2.5 লক্ষকে বাংলার মাটি থেকে নিয়ে পশ্চিম পাকিস্তানে পৌঁছিয়ে দাও, আর আমার লোককে পশ্চিম পাকিস্তান থেকে বাংলায় পৌঁছিয়ে দাও। তুমি আমাদের রিকগনিশন দেবা না। এই 16ই ডিসেম্বর তারিখে পাকিস্তান বলে কোনো পদার্থ দুনিয়ায় নাই, কারণ মেজরিটি লোক বাঙালি, আমরা বেরিয়ে এসেছে বাংলাদেশ করেছি। এখন কি আমি পাকিস্তানকে রিকগনিশন দেব না? ফ্রন্টিয়ারের পাঠানিস্তানকে রিকগনিশন দেব না? বেলুচিস্তানকে রিকগনিশন দেব না? সিন্ধুস্তানকে রিকগনিশন দেব? সেইটাই ভাববার কথা ভুট্টো সাহেব। তুমি বলছো রিকগনিশন দেব না, তোমার যারা মুরব্বী তারা রিকগনিশন দিয়ে চিত হয়ে পড়ে গেছে, আর তুমি দেবা না, রিকগনিশন দেবা না। বাংলাদেশ
এসে বাংলাদেশ থাকবে, রক্ত দিয়ে বাংলাদেশ এনেছি, রক্ত দিয়ে বাংলাদেশ দরকার হলে রাখা হবে। প্রধানমন্ত্রীত্বের জন্য শেখ মুজিবুর রহমান রাজনীতি করে নাই, বাংলার মানুষকে ভালোবাসি বলেই রাজনীতি করেছিলাম। হাসতে হাসতে ফাঁসি কাটতে যেতে চেয়েছিলাম। বাংলার মানুষকে ভালোবাসি, আর বাংলার মানুষ যদি একদিন দেখি আমাকে ভালোবাসে না, এই প্রধানমন্ত্রী তো লাঠি দিয়ে আবার আমি বাংলার মাটিতে চলে যাব। বাংলার মানুষ আমাকে জাতির পিতা করেছে। প্রধানমন্ত্রী আমার পক্ষে ছোট জিনিস, কিন্তু বাধ্য হয়েছিলাম প্রধানমন্ত্রিত্ব নিতে, কারণ আমার গুদামের চাল ছিল না, আমার সিপাহীদের পোশাক ছিল না, আমার অস্ত্রাগার ছিল না, আমার অস্ত্র ছিল না, আমার রেলওয়ে চলত না। আপনারা জানেন ভাইয়েরা আমার, আপনারা এত তাড়াতাড়ি ভুলবেন না, কিছু কিছু পাকিস্তানি দালাল আজ এই বাংলাদেশে খেলছে, যারা আজ আমার পাটের গুদামে আগুন লাগায়। পাটের গুদাম বাংলার সম্পদ। তোমাদের আমি ক্ষমা করেছিলাম। মুজিবুর রহমান নরম মানুষ, বাংলার মাটি যেমন নরম, পলি মাটি যেমন বৃষ্টিতে নরম হয়, আমিও তেমনি নরম। আবার চৈত্র মাসে পোখর রোদ্রে যখন শক্ত হয় বাংলার মাটি, আমি তেমনি শক্ত হতেও জানি। আজ চোর, গুন্ডা, বদমায়েশ, ডাকাতরা যারা অস্ত্র পেয়েছে গ্রামে গ্রামে ডাকাতি করে, দুঃখী মানুষ ঘুমাতে পারে না। বাংলার মানুষ আমার কাছে খাবার চায় না, বাংলার মানুষ আমার কাছে শান্তিতে ঘুমাতে চায়। কিন্তু চোররা, গুন্ডা নাই শুনে ধর্মের কাহিনী। জনসাধারণ ভাইয়েরা, তোমরা আমার কথা শোনো এবং বিশ্বাস করো, আমি জানি। তোমাদের কাছে আমি জানতে চাই, আমি যদি কঠোর হয়ে এই সমস্ত দুর্নীতিকারীকে চরমভাবে দমন করি, তোমরা আমাকে সাহায্য করবাই করবা না। তোমাদের আমার উপর তোমাদের আস্থা আছে কি নাই প্রথম আমি দেখতে চাই। হাত তুলে আমাকে দেখাও। বসে রামের ধনুক আমার সহ্য হয়, হনুমানের দাঁত বিষকে নিয়ে আমার সহ্য হয় না। আজ এই খানের ফাঁসি, আইয়ুব খানের ফাঁসি আমার সহ্য হয়। কিছু সংখ্যক দুধের বাচ্চা যে দাঁত ভিক্ষানি শুরু করেছে, তা মাঝে মাঝে আমি অসহ্য হয়ে উঠি। একটা দেশ ধ্বংস স্তূপ, 1 আনার বৈদেশিক মুদ্রা আমি পাই নাই। যেদিন সরকার আমার দল নিয়েছিল এখানে এসে, গুদামে চাল ছিল না, খাজনা মাফ করে দিয়েছি, মিউনিসিপাল ট্যাক্স মাফ করে দিয়েছি, লবণ ট্যাক্স মাফ করে দিয়েছি। আমাকে খাবার আনতে হবে 8 কোটি মন। আপনাদের আশীর্বাদে ডিসেম্বর পর্যন্ত 7 কোটি মন খাবার বাংলাদেশে আসছে। যেখানে পোর্ট বন্ধ ছিল, চট্টগ্রামের পোর্ট বন্ধ ছিল, চালনার পোর্ট বন্ধ ছিল, চট্টগ্রাম থেকে রেলওয়েতে আসতে লাগতো 72 ঘন্টা, আর যুদ্ধের আগে লাগতো 7 ঘন্টা, এখন লাগে 12 ঘন্টা। 300-র মতো রেলওয়ে ব্রিজ ভেঙে দিয়েছিল, আজ 298টা ব্রিজ কোনো মতে টেম্পোরারি ভাবে মেরামত করে আমরা মাল চালাচ্ছি। 65,000 গ্রাম আছে বাংলাদেশে। এই 65,000 গ্রামে আমার খাবার পৌঁছতে হয়েছে। অনেকে বক্তৃতা করেন, কি হলো, এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না, তোমার বাবার মাথা হবে, কোত্থেকে হবে? 6 কোটি মন। ভারতবর্ষ যদি আমাকে 2 কোটি মন খাবার, 2.5 কোটি মন খাবার না দিত, এই দেশের মানুষকে আমি বাঁচাতে পারতাম না। সেই জাহাজে করে চাল আসবে, খাবার আসবে, চট্টগ্রাম বন্দর থেকে আনতে হবে। কই বড় বড় ইলেকশন আইছে, গন্ধ পাইছে, আর বড় বড় বক্তৃতা করে। গত সাইক্লোনের কথা মনে আছে আপনাদের?
যখন ভোলা, সন্দ্বীপ, পটুয়াখালী, হাতিয়া, নোয়াখালী এবং হাতিয়া, রামগতিতে যখন বন্যা হয়েছিল মনে আছে, কয়েক লক্ষ লোক সেখানে মারা যায়। আমিও তখন যুদ্ধ পার্টি করতাম। সরকার কি সাহায্য দিয়েছে না দিয়েছে সেদিকে আমি ভ্রুক্ষেপ করি নাই। এমন কোন দ্বীপ ছিল না যে দ্বীপে আওয়ামী লীগ কর্মীদের নিয়ে আমি রিলিফের কাম করি নাই এবং খাবার কাপড় পৌঁছাই নাই। যেখানে গ্রামে গ্রামে হাহাকার, যেখানে না খেয়ে মানুষ কষ্ট পাচ্ছে, যেখানে আমাকে দুনিয়ার থেকে কাপড় কিনে আনতে হচ্ছে, আবার যা কিনে আনি চোরাকার বাড়ির দল তো আবার বেশি দাম দিয়ে গরিবকে লুট করে নেয়। সেইখানে আমার অন্য অন্য যা রাজনৈতিক দল আছেন খালি ক্রিটিসাইজ না করিয়া একটা গ্রাম 65,000 গ্রামের একটা গ্রাম বাইছে দিয়া কিছু কাপড় কিছু চাল দিতেন, হয়তো বসতাম যে কিছু রিলিফ আর আপনারা করছেন। ওদের যে কনফারেন্স করার সময় 70 মন গরুর গোস্ত, 70 মন খাসির গোস্ত, লক্ষ লক্ষ টাকা, ভালো ভালো মোটর গাড়ি, হাইজ্যাকের কার সব নিয়ে ঘোরেন আর বলেন দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। গড় প্রণালী সাইবার হয় না, ঢাকা শহরে 6 গাড়ি নিয়ে চলেন। আসে থেকে টাকাটা দেয় কেটা? ইন্ডাস্ট্রি আমি ন্যাশনালাইজ করছি, বড় বড় কারখানা ন্যাশনালাইজ করছি, ব্যাংক ন্যাশনালাইজ করছি, ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনালাইজ করছি। পয়সা পান থেকে আপনারা অনেকে, আমি বলি না সকলে, কিছু কিছু লোকে যখন অন্যকে দুর্নীতিবাজ বলেন, মেহরবানি করে নিজেদের চেহারাটা একটু আয়নাতে দেখে নিয়েন। আপনাদের কি ছিল এর আগে আমি জানি। বেশি বাড়াবাড়ি করবেন না, হাটে হাড়ি ভেঙে যাবে। যখন আমি দুর্নীতির জন্য আওয়ামী লীগ কর্মীকে এক্সপেল করে জেলে ধরে দিই, তখন তারা হিরো হয়ে যায়, অন্য দলে জয়েন করে। আহা, জুলুম হয়েছে, জুলুম হয়েছে। জুলুম করি নাই, জুলুম দেখেন নাই। আপনার জন্মের আগে জুলুম হয়েছে আমাদের বিরুদ্ধে 1948-52। একবার জেলে গেছি 2.5 বছর 3 বছর, মামলার আসামি, খুনি মামলার আসামি, ডাকাতি মামলার আসামি। জুলুম দেখেন নাই কারে বলে? জুলুম করতে চাই না কারো উপরে, গণতন্ত্র দিয়েছি। আজ 25 বিঘা জমির খাজনা মাপ। একদল বলছে যে বঙ্গবন্ধু কল কারখানা জাতীয়করণ করেছে, বোধহয় এই কল কারখানা আবার ছেড়ে দেবে। জীবনেও ছাড়ব না, লিখে রাখো, এটা জনগণের সম্পত্তি। ভুলে যাও, যা থাবা দিয়ে নিছি ও জনগণের সম্পত্তি, আমার ফেরত দেওয়ার অধিকার নাই। এদেশে সমাজতন্ত্র হবে, কেউ ঠেকাতে পারবে না। কই এত যদি আপনারা পারেন, একদল লোক বলে অস্ত্র দিয়ে ব্যবহার করব। গণতান্ত্রিক দেশে এই কথা বলা আইনত নিষিদ্ধ। তবু আমি কিছু বলছি না, তবু আমি মানা করছি। আমার আওয়ামী লীগ কর্মীদের মাঝে মাঝে খুন করা হয়। 25 বছরে আওয়ামী লীগ কর্মীদের হাত দেবার ক্ষমতা কারো ছিল না। আমি ক্ষমতায় আছি বলে আওয়ামী লীগ কর্মী খুন হয়, না হলে আওয়ামী লীগ কর্মীরা দেখা দিতে পারে যে খুন কাকে বলে। আমি মানা করে দিয়েছি, ঠিক আছে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে আমার কথা। আজ এই 16ই ডিসেম্বর, আজ থেকে আপনারা দলিল পেয়েছেন। শাসনতন্ত্র, সংবিধান, দুনিয়ার ইতিহাসে বিপ্লবের পরে কেউ শাসনতন্ত্র 11 মাসে দিতে পারে নাই। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আমরা দিয়েছি। আপনাদের দলিল, আপনাদের দলিল, জনগণের অধিকারের দলিল। 25 বছর কত সংগ্রাম করছে এই দলিলের জন্য, সেই দলিল বাংলার মানুষ আজ পেয়েছে। যত কালা কানুন ছিল পাকিস্তানের আমলে, বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স থেকে অন্য অন্য আইন আজ থেকে বাতিল করে দেওয়া হলো। ভাইয়েরা বোনেরা আমার, নির্বাচন দিয়েছি, এত তাড়াতাড়ি নির্বাচন কেউ দেয় না। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, ইচ্ছা করলে 5 বছর আমি ক্ষমতায় থাকতে পারতাম।
আমার দল ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তারা অ্যাসেম্বলিকে ডিজলভ করে দিয়েছে। আজ আর কোনো এমসিএ নাই, আজ অ্যাসেম্বলি ডিজলভ, এবং নতুন নির্বাচন হবে ইনশাআল্লাহ 7ই মার্চ তারিখে।